এইগুলো খারাপ। নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকোস্তা, এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু উন্নয়নের অন্তরায়, অর্থ পাচার। আমাদের সঙ্গে এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাদের দুজনকে স্বাগত। যে বিষয়টি নিয়ে বলছিলাম, যে উন্নয়নের অন্তরায়, অর্থ পাচার। আমরা জানি যে বিভিন্নভাবেই অর্থ পাচার হচ্ছে, বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছে টাকা, এবং কোনোভাবেই এটাকে আটকানো যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মামলা মোকদ্দমার মাধ্যমে কিছু অর্থ ফিরিয়ে আনারও চেষ্টা করছি। কিভাবে ঠিক টাকাটা পাচার হচ্ছে আমরা একটু জানতে চাই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনার কাছে, যে ঠিক কিভাবে এই টাকাগুলো বিদেশে যাচ্ছে। ধন্যবাদ। আমি এই টাকা পাচারের সাথে আরেকটা শব্দ যুক্তি চাচ্ছি, সেটা হচ্ছে মানব পাচার। অর্থাৎ মানুষই টাকা নিয়ে যাচ্ছে, মানুষ সেখানে যেয়ে সেই টাকা ব্যবহারের জন্য, নইলে কেউ শুধু পাঠিয়ে দিয়ে বসে থাকবে না, সেখানে এসে বাস করবে, ব্যবস্থা করবে, ব্যবহার করবে, ব্যবসা করবে। সুতরাং মানুষও চলে যাচ্ছে, পাচার হচ্ছে। পাচার হচ্ছে আমি এই অর্থে যে ব্রেন ড্রেনিং হচ্ছে। আমরা যারা দেশের ভিতরে অনেকেই ছেলে মেয়েদেরকে বিদেশে হয়তো পড়াতে পাঠাচ্ছি, তারা কিন্তু আর ফিরে আসতেছে না। কারণ দেশের ভিতরে তাদের পড়াশুনো বা অন্যান্য সুযোগ সুবিধা, আইন শৃঙ্খলা সবকিছুর ক্ষেত্রে তারা খুব একটা হোমলি ফিল করতেছে না, মনে করে তারা আসছে না। আর অনেকে দেশের ভিতরেই দেখছেন যে এখানে চাইতে কোনো আরেক দেশে যে সেখানে থাকা, বসবাস করা, এই সুযোগ সুবিধা আছে, বা এই মনে করে তারা চলে যাচ্ছে, টাকার সাথে সাথে যাচ্ছে। আর টাকা পাচার হওয়ার আরেকটা বড় অন্যতম কারণ, প্রধান কারণ ওই টাকা, যে টাকা কষ্টার্জিত নয়, দুর্নীতিজাত অর্জিত, যেটার কোনো ঘোষণা দেওয়া যায় না যে কিভাবে আপনি আয় করলেন। অর্থাৎ বিনিয়োগ করতে পারছে না, দেখাতে পারছে না, দেখালে প্রশ্ন উঠবে বা উঠছে, তখন সে এই টাকাটা তখন পাচার হয়ে থাকে। সুতরাং এই দুটোর সাথে বিষয় জড়িত হচ্ছে এই, যে দেশের ভিতরে যে ব্যবসা বাণিজ্য, দেশের ভিতরে চলাচলে সকল ক্ষেত্রে একটা এনাবলিং এনভায়রনমেন্ট যদি তৈরি হয়, যদি থাকে, সুশাসনও যেমন যেমন ওই যে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ, কিংবা অনৈতিক ভাবে যে টাকা ঘোষণা দেওয়া যাবে না, যে টাকার উৎস বলা যাবে না, এই ধরনের উৎসহীন টাকা অর্জনের সুযোগ থাকলে পর সেই টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এবং একই সাথে দেশে স্বাস্থ্য, শরীর বা সবকিছু, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু দিয়ে বিনিয়োগের পরিবেশ বা সবকিছু যদি নিশ্চিত করা যেত, তাহলে টাকা কিন্তু বাইরে যেত না। টাকা বাইরে যায় টাকাকে ব্যবহার করার জন্য। যে ব্যবহার যদি দেশের ভিতরে করা যেত বা যায়, তাহলে সেটা যায় না। সুতরাং এখানে আহ, বিষয়টা একটু দূরের থেকে দেখতে হবে। টাকা পাচার হওয়ার আরেকটা একেবারে স্বীকৃত পদ্ধতি পন্থা হচ্ছে আমদানি রপ্তানি সূত্রে, যে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর ক্ষেত্র দিয়েও একটা টাকা পাচারের একেবারে ঐতিহাসিক সত্য একটি পন্থা। আমি আমদানি করলাম, কিন্তু সেখানে টাকা বললো যে আপনাকে আমি এত দেব, কিন্তু আপনি এখানে শো করবেন এত, অর্থাৎ ওখানে কিছু টাকা বেশি পাঠিয়ে দেওয়ার একটা সুযোগ করা গেল। আবার একই সাথে এক্সপোর্ট করলাম, কিন্তু সেই এক্সপোর্টের পুরো মূল্য বা সবকিছু আমি দেখালাম না, এখানে আসবে হয়তো সামান্য, বাকি টাকাটা ওখানে থেকে যাবে। এটা হচ্ছে তো একটা স্বীকৃত একটা পন্থায় এই পাচারের ব্যবস্থা আছেই। টাকা যদি অনুপার্জিত টাকা হয়, দুর্নীতিগ্রস্ত টাকা হয়, এবং সেই টাকা যদি ব্যবহারের বা ঘোষণার যদি পরিবেশ এখানে না থাকে, সুযোগ না থাকে, তাহলে সে টাকা চলে যাবে। কিভাবে যাবে এটা পদ্ধতি বা এমন কোনো কিছু করে থামানোর কোনো বিষয় নেই। ইভেন ব্যাংকিং চ্যানেল দিয়ে হোক বা যেভাবে হোক, আইনের ফাঁক ফোকর দিয়ে হোক, এ টাকা চলে যাবে। সুতরাং টাকা চলে গেছে, কেন গেছে, কিভাবে গেছে, এইটার পিছনে অনুসন্ধানের চাইতে টাকা কেন যাচ্ছে বাইরে বা কিভাবে যাচ্ছে সেইটার অনুসন্ধান করলে, সেইটার জানতে পারলেই তখন টাকা পাচারের বিষয়ে অর্থনৈতিক, আপনি যেটি বললেন যে উন্নয়নের অন্তরায়, উন্নয়নের অন্তরায় এই কারণেই যে অর্থনীতির থেকে সকলের যে একটা সমবন্টন যে অর্থনৈতিক অবস্থা আছে, সেখান থেকে আরেকজন যদি দুর্নীতি করে টাকা নেয়, তার মানে কি, সে আরেকজনকে ডেপ্রাইভ করছে, আরেকজনের এখানে একটা অসমতা সৃষ্টি করছে, বৈষম্য সৃষ্টি করছে, করে সে এই টাকাকে ফাঁক করে সেই টাকা বাইরে নিয়ে যাচ্ছে।
ফলে ওই টাকা যদি দেশের ভিতরে থাকতো, দেশে যদি বিনিয়োগ করা যেত, দেশে যদি এই ব্যবস্থাটা করা যেত, তাহলে উন্নয়নগুলো অর্থবহ হতে পারতো। আমরা একদিকে টাকা চলে যাওয়ার সুযোগ রাখছি বা থাকছে বা যাচ্ছে, অন্যদিকে আবার আমরা বিদেশ থেকে লোন নিয়ে বিদেশি বিদেশি কন্ট্রাক্টরকে নিয়োগ করে আমরা উন্নয়ন করছি। ওই উন্নয়নের জন্য আমার একই সাথে যেমন বিদেশি ঋণ শোধ করতে হবে, অথচ আবার আমার নিজের টাকাই চলে যাচ্ছে অন্যভাবে। আরেকটা ভাবেও যাচ্ছে, এটাও খুব স্বীকৃত পন্থায়, সেটা হচ্ছে যে আমাদের দেশের কলকারখানাগুলোতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষ জনবলের খুব অভাব বা দরকার। সেই স্যামুয়েল টেলর কোলিজের একটা কবিতার আছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। আমাদের চারিদিকে প্রচুর শিক্ষিত বা লোক আছে দেখা যাচ্ছে, কিন্তু চাকরিতে এসে তারা সেই দক্ষতার পরিচয় দিতে পারছে না। না দেওয়ার ফলে হচ্ছে কি, আমাদের যে গার্মেন্ট সেক্টর, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এইসব টেকনিক্যাল সেক্টর গুলোতে আমাদের প্রতিবেশী দেশ থেকে বা অন্য দেশ থেকে লোকেরা এই যে আমাদের মধ্যম পর্যায়ের পদগুলোতে তারা এসে কাজ করছে। করে একটা হিসেবে দেখা গেছে যে প্রতি বছর প্রায় 7 থেকে 8 বিলিয়ন ডলার কিন্তু হয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, এটা রেমিটেন্স তাদের অর্থে, কিন্তু এটাও আমাদের দেশের জন্য একটা এই যে আমাদের ফরেন কারেন্সি, আমাদের আয়, যে টাকা যদি এরকম হতো যে না, আমাদের দেশে লোক নাই, আমাদের দেশে আমাদের খুব ডিমান্ড আছে বাইরের লোকের, তাহলে একটা কথা ছিল। কিন্তু বাইরের ডিমান্ডটা তৈরি হয়েছে আমাদের অদক্ষতা, আমাদের অপারগতা, আমাদের শিক্ষার ত্রুটি, আমাদের স্মার্ট লোকের অভাবের জন্য। তো সুতরাং টাকা পাচারের নানান ডাইমেনশন আছে, নানান উপায়ে, নানান পদ্ধতিতে এটা আমাদের দেশ থেকে বাইরে যাচ্ছে। অর্থাৎ যে অর্থ দেশের ভিতরে থেকে দেশের পুষ্টি সাধন করছে না, দেশের উন্নয়নে কাজে লাগানো যাচ্ছে না, কাজে লাগছে না, সেটাই একটা ব্রড সেন্সে পাচার, অর্থাৎ বাইরে চলে যাওয়া। স্যার, যে বিষয়টা আপনি বলছেন তার মধ্যে একটা কথা বলছেন আপনি, যে এটা উৎসহীন বলে এই টাকাটা আসলে বিদেশে পাচারের জন্য উৎসাহী হচ্ছেন। আমরা একটু খুরশিদ আলম খান, আপনার কাছে একটু জানতে চাবো যে এই যে উৎসহীন এবং দুর্নীতির মাধ্যমে আহ, আয় করা যে টাকাটা, দুর্নীতির মাধ্যমে যে টাকাটা এসছে, সেই টাকাটা আমরা যখন বিদেশে পাচার করছি, এটা হয়তো একটা অনেকগুলো গেটওয়ে রয়েছেন, আমরা শুনেছি। আহ জনাব আব্দুল মজিদ বলেছেন স্যার যে অনেকগুলো গেটওয়ে রয়েছে, কিন্তু এই গেটওয়ে যতই থাকুক না কেন, এটা তো বাংলাদেশ থেকে যখন টাকাগুলো যাচ্ছে, সেক্ষেত্রে দুদক বা যারা এটাকে নজরদারি করার প্রতিষ্ঠান, তারা কি এটা লক্ষ্য রাখতে পারছে না? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, অপরাধ সংক্রান্ত, আর্থিক অপরাধ সংক্রান্ত তদারকি সংস্থা হলো বিএফআই, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুদক তার আইনি সীমাবদ্ধতার মধ্যে ওই মানি লন্ডারিং এর যে ক্ষমতাটা তার আছে সেটার অনুসন্ধান এবং তদন্ত করে, কিন্তু আর্থিক অপরাধের পুরো দায়িত্ব হলো বিএফআই। এবং টাকা যাচ্ছে, হ্যাঁ, মিস্টার মজিদ সাহেব যে কথাটা বললেন সেটা ঠিক, যে আমরা এখানে ইউটিলাইজ করতে পারছি না, চলে যাচ্ছে ব্রেন ট্রেনের মতো, এটা ঠিক। কিন্তু পাচার রোধ করার অনেকগুলো সুযোগ আছে, সেটা আইনি সীমাবদ্ধতার মধ্যেই পাচার রোধ করা যায়। যেমন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। যেমন আগে ছিল হুন্ডির মাধ্যমে প্রচুর বিদেশে টাকা যেত। যেমন আপনি হয়তো দেবী শেট্টির কাছে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন বাংলাদেশ থেকে ওখানে, কিন্তু দেখা যাচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান রুপিতে মাত্র 500 রুপি, কিন্তু ওখানে গিয়ে একটা বিগ অ্যামাউন্টের টাকা পেমেন্ট করছে। সেটা কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে, মারোয়ারিদের মাধ্যমে। এই ধরনের বিভিন্ন চ্যানেল, স্কাই ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু হচ্ছে, হ্যাঁ, ই ব্যাংকিং এর মাধ্যমে হচ্ছে, তারপরে ওয়েজ আন্ডারের মাধ্যমে হচ্ছে। ওয়েজ আন্ডারের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি 5 বছরের যে টাকাটা ইনকাম করেছেন, আপনার ওয়েলথ স্টেটমেন্ট বা আপনার যে পারিবারিক খরচ বা আপনার উপর এক্সামিন করে যে প্রপার্টি পাওয়া যাচ্ছে, সেটা ডিসপ্রপোর্শনেট টু নন সোর্স অফ ইনকাম। এখন সেই বাকি টাকাটা কোথেকে আসলো? ধরেন আপনি গ্রামের বাড়িতে একটা 10 তলা বিল্ডিং বানালেন, 5 তলা বিল্ডিং বানালেন, আপনি বিদেশে চাকরি করেন সুইডেনে বা লিবিয়াতে, কত 5 বছর, 5 বছর ওয়েজারি স্কিমে আপনি যে টাকাটা ডাটা দেখিয়েছেন, দেখা যাচ্ছে বাড়ির মূল্য, বাড়ির কনস্ট্রাকশন এর চেয়ে তো অনেক বেশি। তাহলে বাকি ব্যালেন্স টাকাটা কোথেকে আসছে? সেই টাকাটাই লন্ডারিং এর মাধ্যমে আসছে। এটা চেক দিতে গেলে তো, এটা তো এখন অনেক রেস্ট্রিন হয়েছে, কিন্তু এটা আরো স্ট্রিক্টলি করতে হবে। আর এই মানি লন্ডারিংটা হলো এটা এক ধরনের নিউ জেনারেশন ফিনান্সিয়াল ক্রাইম। পৃথিবীর সব দেশেই কিন্তু এটা হিমশিম খাচ্ছে। ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, আমেরিকা, ইউকে, সব জায়গায় কিন্তু লন্ডারিংটা হচ্ছে। কিন্তু এই লন্ডারিং এর জন্য নতুন নতুন আইন হচ্ছে, আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে।
তবে এপিজে এশিয়া প্যাসিফিক জোন মানি লন্ডারিং এর যে গ্রুপ আছে, আগে ছিল 41টা দেশ, এখন হলো 66টা। সেখানে তারা কিছু গাইডলাইন দিয়েছে লন্ডারিংটা কিভাবে আপনি প্রিভেন্ট করতে পারবেন। যেমন তাদের থিওরি হলো ফলো দা মানি ফলো দা ক্রাইম। তুমি অপরাধ খোঁজো, অপরাধের সঙ্গে সঙ্গে টাকার উৎসটা খোঁজো, টাকার গন্তব্যটা খোঁজো, এই গন্তব্যটা টাকা কোথায় গিয়ে থামলো। তো এই জিনিসগুলো করতে করতে এখন কিন্তু একটা মোটামুটি পর্যায়ে আসছে। হয়তো অনেক ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বা সিআইডি বা বিএফআইইউ ব্যক্তিকে ট্রেস করে পাচ্ছে না, কিন্তু টাকার সন্ধান পাওয়া যাচ্ছে। অনেক সময় টাকার সন্ধান পাওয়া যাচ্ছে না, বা টাকার সন্ধান পাওয়া গেলেও খুব লেস অ্যামাউন্টের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আছে, কিন্তু ব্যক্তিকে হচ্ছে ধরা। তো সার্বিকভাবে আমি যেটা বলবো, মজিদ সাহেব যে সমস্যাগুলির কথা বলেছেন, অবভিয়াসলি এটা বাস্তব সমস্যা। এটাকে তো করতে হলে নীতি নির্ধারণী কিছু আইন কানুনের সংশোধনের দরকার। আর উনি যেটা বললেন, আমার দেশে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, তাদের লজিস্টিক সাপোর্ট, তাদেরকে দক্ষ জনবল করতে হবে। এটা তো দুর্নীতি দমন কমিশন বা বিএফআইইউ বা এনবিআর এর মাধ্যমে সম্ভব না। এটা রাষ্ট্রীয়ভাবে নীতি নির্ধারণী সিদ্ধান্ত লাগবে, এবং কিভাবে তাদের কাজের ক্ষেত্র তৈরি করবে। এটা তো খুব ব্রড অ্যাসপেক্ট। এটা কিন্তু আমরা কিন্তু যখন দুর্নীতি দমন কমিশনের মামলা করি, বা কমিশন যখন অনুসন্ধান করে তদন্ত করে, বা বিএফআই যখন তদারকি সংস্থা হিসেবে কাজ করে, আমরা দেখি ফলো দা মানি ফলো দা ক্রাইম। টাকাটার গন্তব্য কোথায়, টাকাটা উৎস কোথায়, কিভাবে টাকাটা জমা দেওয়া হলো, প্লেসমেন্ট, এটা ইন্টিগ্রেশনটা যাওয়ার আগে লেয়ারিংটা কিভাবে হলো, এর মধ্যেই কিন্তু আমাদের লন্ডারিং এর ইনভেস্টিগেশনটা যেটা সীমাবদ্ধ থাকে। আর টাকা রিকভারিরও একটা ব্যাপার আছে। আমাদের মানি লন্ডারিং আইন যেটা 2012, সেখানে কিন্তু আমাদের দেশ থেকে দেশের আদালতের মাধ্যমে বিদেশেও ইনজাংশনের মাধ্যমে টাকা জব্দ করা যায়। আমরা জব্দ করেছি হংকং এর স্ট্যান্ডার্ড চার্টারে প্রায় 16 লক্ষ ইউএস ডলার। তারপরে বাইরে লন্ডনে, ইউকে তো নেটওয়েস্ট ব্যাংকে টাকা জব্দ আছে। এটা আসলে একটু সময় সাপেক্ষ, এবং প্রক্রিয়াটি খুব দীর্ঘ। এই প্রক্রিয়াটা ভীষণ দীর্ঘ, এবং এটা ভার্চুয়ালি, যদিও আমাদের দেশে প্রথম মানি লন্ডারিং আইন আসছে 2002, প্রায় 19 বছর চলছে। এরপরেও কিন্তু মানি লন্ডারিং এর ধরেন সাকসেস বলতে যেটা আমরা বুঝাই, হাতে গোনা কয়েকটা মামলা, এবং প্রচুর মামলা এখনো আন্ডার ইনভেস্টিগেশন, আন্ডার ইনকোয়ারি। কাজে এটার সুফল পেতে আপনাকে আর একটু সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি মনে করি লন্ডারিং যেটা হয়, মানে আমি একজন সাধারণ আইনজীবী হিসেবে আমার অপিনিয়নটা হলো, এটা দেশপ্রেমের অভাব। যার দেশপ্রেম নাই সেই টাকা পাচার করে। ধরেন আমার ছেলেকে বিদেশে আমি হয়তো পাঠালাম লেখাপড়া করার জন্য, তখন আমাদের করতে হয় কি, বাংলাদেশ ব্যাংকের একটা নির্দিষ্ট আপনার আইন কানুন আছে। আমাদের অনেকগুলো ব্যাংকে দেখবেন বিদেশি স্টুডেন্টের তারা একটা লিমিট পর্যন্ত টাকা পাঠাতে পারে, সেটা বৈধ। যেমন আমার ছেলে যদি ধরেন তার লিভিং কস্ট কত, তার টিউশন ফিস কত, ওটা কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেক আগেই কিন্তু বৈধ করে দিয়েছে। এবং এইভাবে বৈধভাবে আমাদের দেশের অনেক ছেলেপেলে বিদেশে লেখাপড়া করছে, ইউকে, ইউএসএ, তারপরে আপনার ইন্ডিয়াতে অনেক ছেলে লেখাপড়া, এবং তারা বৈধভাবেই যাচ্ছে। কিন্তু এই ছেলের মধ্যে অনেকগুলি ছেলে আবার ব্যাক করছে, তারা খুব ভালো করছে, কিন্তু একটা স্টেজে গিয়ে, বা যারা বিদেশে জব করে তারা কিন্তু খুবই ভালো করছে। এখানে যারা লেখাপড়ার জন্য যাচ্ছে, যারা আসছে না, হয়তো ওদের মেধাটা আমার দেশে কাজে লাগছে না, বাট কিন্তু সেখানেও সেই দেশে খুব উঁচু মাপের চাকরি করছে, বা রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করছে, বা রিসার্চ স্কলার অথবা প্রফেসর। আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে মিড লেভেল এবং লোয়ার লেভেলে। এই যে মজিদ সাহেব যে একটা কথা বলেছেন, মানব পাচার, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন তো মানব পাচার নিয়েও তো প্রসিকিউশন হিমশিম খাচ্ছে, কারণ মানব পাচারের ট্রায়ালের কোনো শেষ হচ্ছে না। মানে সারা বছরে 5টা মামলাও ট্রায়াল করা যাচ্ছে না, এবং মানব পাচারের সিন্ডিকেট ট্রেস আউট করা যাচ্ছে, এক্স্যাক্টলি তাকে আইনের আওতায় আইনের শাস্তি দেওয়া যাচ্ছে না। কিছু আইনি সীমাবদ্ধতা আছে প্রত্যেকটা, ধরেন নারী শিশু বলেন, মানি লন্ডারিং বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, এনবিআর এর বলেন, কনসিলমেন্ট অফ ইনকাম, কনসিলমেন্ট অফ রিটার্ন, এইসব ক্ষেত্রে সব জায়গায় তো ট্রায়ালে আইনগত অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু সেখানে আমার মিড লেভেল, লোয়ার লেভেল, মানে যাদের মাধ্যমে কিন্তু আমার দেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পাচ্ছে, তাদের মাধ্যমেই কিন্তু আবার প্রচুর টাকা আমার লন্ডারিং হচ্ছে। তাদের একটা সেগমেন্ট অফ পিপল, নট অ্যাজ এ হোল। আমার দেশের একটা বিশাল ইনকাম হলো কিন্তু ফরেন ওয়েজ আর্নার স্কিমের মাধ্যমে, যারা একদম কষ্টার্জিত রোজগার করে আমাদের এখানে টাকা পাঠায়, ওদের টাকাটা আমাদের জন্য ভীষণ ইফেক্টিভ, কিন্তু ওদেরই একটা সেগমেন্ট, একটা গ্রুপের টাকা কিন্তু লন্ডারিং হয়ে যাচ্ছে। তো কাজে এই জায়গাটাতে আমরা যে কাজগুলো করছি, আমাদের মানি লন্ডারিং এ সাকসেস খুবই ভালো, বাট কিন্তু যেভাবে লন্ডারিং হচ্ছে অ্যাজ এ হোল, সেভাবে তো এগুলো একদম নগণ্য। আমার মনে হয় সেই ক্ষেত্রে সরকারকে নীতি নির্ধারণের পর্যায়ে আরো
খুব শক্ত পদক্ষেপ নিতে হবে। জনাব খুরশিদ আলম, আপনার কাছে আবার আসছি। আপনি যে কথাটা বলছেন যে খুব শক্ত একটা পদক্ষেপ নেওয়া উচিত, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আপনাদের আবারও স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আপনি বলছিলেন যে সরকারকে একটা শক্ত পদক্ষেপ নেওয়ার কথা, বিশেষ করে মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আপনি আবার যদি বিষয়টা বলেন, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে এই যে শক্ত পদক্ষেপ কথা বলছেন, সেই পদক্ষেপ গুলো কেমন হওয়া উচিত, জি, কি ধরনের পদক্ষেপ হলে পরে আসলে মানি লন্ডারিং ঠেকানো যাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমি আমার আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আদালতে মামলা করে আমি যেটা বুঝি, আমার ধারণার সঙ্গে মজিদ সাহেব এক হবেন কিনা আমি জানি না। বাংলাদেশ ব্যাংক আর আর্থিক অপরাধ বিভাগ আর হলো অর্থ মন্ত্রণালয়, এই তিনটা প্রতিষ্ঠানকে প্রচন্ড শক্তভাবে নজরদারি রাখতে হবে। আমার কাছে প্রাইমারি ফেসি মনে হচ্ছে, এখন আপনারা এগ্রি করবেন কিনা জানি না, বাংলাদেশ ব্যাংকের উপর কন্ট্রোলই নাই। আর্থিক প্রতিষ্ঠান যেগুলো, যে লিজিং কোম্পানিগুলো, কোনো প্রতিষ্ঠানই নাই। আপনি দেখেন পি.কে. হালদার, একটা লোক বসায় টেবিলে বসাইয়া একটা এনআইডি দিয়া, ভুয়া এনআইডি দিয়া 100 কোটি 200 কোটি টাকা লোন নিচ্ছে উইদাউট এনি সিকিউরিটি। এখন সে টাকাটা পরে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে না। তাহলে বাংলাদেশ ব্যাংক কিসের ভিত্তিতে এক ব্যক্তিকে এই ধরনের লাইসেন্স দিল? যে ব্যাংকিং গুলো ট্রানজেকশন গুলো হচ্ছে, একটা বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক একটা রুলস আছে। আগে ছিল 5 লাখ, পরে 7 লাখ, এখন 10 লাখ। একটা অ্যাকাউন্টে যদি 10 লাখের বেশি যদি ট্রানজেকশন হয়, তার ট্রানজেকশন প্রোফাইলটা রিপোর্টিং সংস্থা আকারে ওই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ কে পাঠাবে। কয়টা রিপোর্টিং পাঠাচ্ছে, বাংলাদেশ ব্যাংক এখানে কি দেখভাল করছে? আমাদের বাংলাদেশ সব জায়গায় কিন্তু এগিয়ে গেছে, মানে ট্রিমেন্ডাস ওয়েতে বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে অলরেডি। এটা আমি সরকারকে ভালোবাসি আর না বাসি, সরকার পছন্দ হোক আর না হোক, এটা আমাকে স্বীকার করতে হবে। বাট থিং ইজ দ্যাট আর্থিক খাতে যে সমস্যাগুলো হচ্ছে সেটা আউট অফ কন্ট্রোল হচ্ছে। কাজেই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড অর্থ মন্ত্রণালয়, এই যে ওনারা যদি আপনার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক খাত, ব্যাংকিং খাত, ইন্স্যুরেন্স, এগুলো যদি কন্ট্রোল করতে না পারেন, এই আমার এত ডেভেলপমেন্ট সবগুলো ফিউটাইল এক্সারসাইজ হবে। আপনি দেখেন, দুর্নীতি দমন কমিশনকে একসময় বলা হতো, অনেক কিছু বলা হতো, এনভিআরকেও বলা হতো যে এনভিআর জাস্ট একটা কালো টাকা মানে সাদা করার একটা প্রতিষ্ঠান। কিন্তু দেখেন সে এনভিআর পুরো টোটালি চেঞ্জ, দুর্নীতি দমন কমিশন টোটালি চেঞ্জ, বিএফআইইউ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট টোটালি চেঞ্জ, এবং বিএফআইইউ অনেক অনেক ভালো কাজ করতেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই লিজিং কোম্পানির প্রতি কি অ্যাকশন নিয়েছে? ওনারা পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিংস, এই ওয়াকামা যে ভদ্র মহিলাকে গতকাল ধরলো, উনি একটা নন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক, ওনার হাজবেন্ড অ্যাবসকন্ডিং, সে হলো চেয়ারম্যান। এদেরকে কিসের ভিত্তিতে লাইসেন্স দিল, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে? আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংকের উপর একটা মানে চালানো উচিত, মানে জরিপ চালানো উচিত, কারা কারা এর সঙ্গে ইনভলভ। কাজেই বাংলাদেশ ব্যাংক আর সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ, এই দুটো প্রতিষ্ঠান যদি আরো শক্ত না হয়, কঠোর নজরদারির মধ্যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে না আসে, তাহলে এই মানি লন্ডারিং আপনি রোধ করতে পারবেন না। আমরা হয়তো মামলা করব, ট্রায়াল করব, সাজা হবে, হাইকোর্টে আসবে, আপিল বিভাগে যাবে, মানুষ দেখবে, কিন্তু আমার যেটা আমি পিছিয়ে পড়ছি আর্থিকভাবে, সেটা রিকভারি করা খুব ডিফিকাল্ট হবে আমার পক্ষে। কাজে এই জায়গায় বাংলাদেশ ব্যাংকে এবং অর্থ মন্ত্রণালয়কে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং আমি তো এই পর্যন্ত দেখিনি কোনো ব্যাংকের এগেইনস্টে কোনো আপনার তারা পানিশমেন্ট দিয়েছে। মানে ওরা করে কি, প্রবলেম ব্যাংক করে, ওদের একটা ক্রাইটেরিয়া আছে, এই কাজটার মধ্যে করলে সে প্রবলেম ব্যাংক হবে, এবং সে যদি ওভারকাম করতে পারে তাহলে প্রবলেম থেকে বেরিয়ে আসবে। আমার কথা হলো, যেই ব্যাংকে লোন ট্রানজেকশন হবে, সাসপিশিয়াস ট্রানজেকশন হবে, যে ব্যাংকের টাকা মিস অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওই ব্রাঞ্চটাকে সাসপেন্ড করে দিতে হবে অ্যাজ এ হোল, এবং ওই ব্রাঞ্চের সব কর্মকর্তাকে সাসপেন্ড করতে হবে, এবং তারা আর ব্যাংকিং সেক্টরে আর কাজ করতে পারবে না। এবং এই ব্যাংকিং সেক্টরে যারা কাজ করবে তাদেরকে বিসিএস অ্যাডমিন ক্যাডারের মতো আলাদা একটা মানে ক্যাডার দিতে হবে। তাইলেই হয়তোবা আমরা এই আজকের এই অবস্থা থেকে উত্তরণ হয়তোবা সম্ভব। আপনি যে কথাটা বলছেন, যে আপনি প্রথমে যে কথাটা বলেছিলেন যে একটা দেশপ্রেমের কথা বললেন, যে যারা অর্থ পাচার করে এদের দেশপ্রেমের অভাব রয়েছে, এটা আমার এমন না যে যারা দিচ্ছেন তাদেরও দেশপ্রেমের বিষয়টা? জি জি, যারা টাকাটা দিচ্ছেন, যে সমস্ত কর্মকর্তা বা যে সমস্ত ব্যাংক এই ধরনের লোন দিচ্ছেন, ডিসবার্স করছেন বা অর্থ, মানে আমার তাদের দেশপ্রেমটা
নাই। আমার ভাষায়, আমি একজন সাধারণ আইনজীবী, সাধারণ মানুষের কাতারে যদি এসে বলি, আমি যদি একটা ব্যাংকের অফিসার হতাম, আমি যদি 1 লক্ষ টাকা কাকে লোন স্যাংশন করতাম, আমি 10 বার ইনভেস্টিগেশন করতাম এই লোক 1 লাখ টাকা শোধ করতে পারবে কিনা। কাজে ব্যাংক ফলস ডকুমেন্টের উপর, উইদাউট এনি সিকিউরিটির উপর যে সিকিউরিটি দিচ্ছে, দেখা যাচ্ছে ওই সিকিউরিটি অন্য জায়গায় আবার দেওয়া আছে, তারপরেও তাকে লোন দিচ্ছে। দ্যাট মিনস এখানে যিনি লোন নিচ্ছে আর যিনি লোন দিচ্ছে দুজনেই একই স্ট্যাটাস। কাজে অবভিয়াসলি এখানে দেশপ্রেমের অভাব। এই টাকাটা কার? এই টাকাটা আমার দেশের, আমার মানুষের। আজকে যে যতগুলো টাকা লন্ডারিং হয়েছে আমরা কাগজে দেখছি বা আমরা হিসাব দিচ্ছি, আরো চারটা পদ্মা সেতু বাংলাদেশে করা যেত, কিন্তু মানে দুর্ভাগ্য এটা আমরা রেস্টেইন করতে পারছি না। আপনাকে ধন্যবাদ দিয়ে আমরা একটু কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার আপনার সঙ্গে। আপনি যে একটা বিষয় বলেছেন যে অর্থ পাচার এর আগে প্রথম পাচারটা সেটা মানব পাচার, এবং আপনি বলছেন যে কিছু স্টুডেন্ট লেখাপড়ার জন্য হোক বা যে কোনো ওসিলায় বাইরে চলে যাচ্ছে, এবং আমরা তো এখন দেখছি যে অনেকের বাচ্চাও জন্ম হচ্ছে বাইরে, সেক্ষেত্রে সেখানেও অর্থ যাচ্ছে। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে দায় কার? তারা কি আমাদেরকে ভালোবাসে না, বা আমাদের দেশে পড়াশোনার মতো পর্যাপ্ত সেই পরিবেশ নেই? তাদের দাবিটা কি বা তাদের অভিযোগটা কি, কি কারণে বিদেশমুখী, এবং তারা ফিরছেন না কেন? না, এটা তো একটা খুব স্বাভাবিক ব্যাপার যে আধুনিক শিক্ষা বা আধুনিক সুযোগ সুবিধা, আধুনিক চিকিৎসার জন্য যদি দেশে চিকিৎসা না থাকে বাইরে দেশে যাবে। যেতে হবে, এটা ঠিক আছে, এটা যাবে এবং এর সাথে খরচ হচ্ছে। কথা হচ্ছে যে যেতে যাতে না হয়, যেমন আমি চিকিৎসার কথা বলি, আপনি যদি এখানে ভালো চিকিৎসার ব্যবস্থা করেন তো তাহলে তো তাকে যেতে হয় না। এগুলো কিন্তু বৈধ নিয়ম কানুন তান্ত্রিক অনুযায়ী উচ্চ শিক্ষার জন্য বাইরে যাবে। আগে আমাদের দেশেও বাইরের লোকেরা পড়াশোনা করতে আসতো, এই মালয়েশিয়া, কোরিয়া, এমনকি নেপাল থেকে এখনো আমাদের দেশে পড়াশোনা করতে আসে। যেখানে সুযোগ আছে সেখানে সে যাবে। পয়েন্টটা হচ্ছে যে যাবে বা বাচ্চা হচ্ছে বিদেশে থাকছে, এটা তো এটা কম্পারেটিভ সিনারিওর প্রশ্ন। যদি ওখানে দেখা যায় যে সোশ্যাল সিকিউরিটি ভালো, থাকা ভালো, কাজ পাওয়া যায়, জনাব খান খুব স্পষ্টই বলেছেন, আমাদের যে ফিরে আসছে না সে যে ওখানে কিছু করছে না তা না, সে তো ওখানে ভালো চাকরি যদি করে সেও তো আমার দেশের জন্য উন্নতি বা উন্নয়ন, ওটা ঠিক আছে। কথা হচ্ছে যে আমার দেশে যে ফিরছে না, দেশে থাকতে পারছে না, সেই পরিবেশের উন্নতি করার কথা বলছে। আমি জনাব খানের ওই শেষের যে কথা থেকে একটু সূত্র ধরেই বলি, অ্যাকচুয়ালি হচ্ছে কি, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। দুর্নীতি দমন কমিশনের কাজ বা আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, এটা তো হচ্ছে রোগ হয়ে গেছে, অভিযোগ চলে উঠে আসছে এবং হয়ে গেছে, এখন আমি বিচার করছি। এখানে আমার আইনের সীমাবদ্ধতা আছে অনেক কিছু, যেমন নানান ভাবে আমরা দেখছি। কথা হচ্ছে যে আমার প্রিভেন্ট করার যার দরকার ছিল, যার কাজ ছিল, উনি খুব বারবারই যথার্থই বলেছেন যে বাংলাদেশ ব্যাংক সে হচ্ছে রেগুলেটর ব্যাংকগুলোর। কিভাবে একটা লিজিং কোম্পানি বছরের পর বছর, মাসের পর মাস, এই যে কোনো প্রকার তথ্য তালাশ ছাড়া কোম্পানির চেয়ারম্যান হয়ে যাচ্ছে, তারপরে নানান ধরনের মানুষের দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের যে রিপোর্টিং যে সিস্টেম, সেই সিস্টেম কি তাহলে কাজ করেনি? এমনি সাধারণ একটা ব্যাংকের এমডি নিয়োগ করতে গেলে তার অন্তত 25টা প্রশ্নের জবাব দিতে হয় বাংলাদেশ ব্যাংকের, 2-3 বার যেতে হয়, অনেক তদবির করে তারপর পারমিশন আনতে হয়। আর সেখানে এই যে যাদের কথা আমরা বলছি, তারা কিভাবে এই এই এত বড় আপার হ্যান্ড পেয়ে গেল, এবং পেয়ে যেয়ে তারা চলে গেল এবং এখন আমি টাকা একবার চুরি হয়ে গেলে, শুনেন, দুর্নীতি দমনের বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে দুর্নীতি হয়ে যাবে, যাওয়ার পরে কেউ যদি একটা অভিযোগ করে বা তোলে, তাহলে সেই অভিযোগের একটা তদন্ত হবে, তারপরে আমাকে ওই দুর্নীতির দমনের ব্যাপারে পদক্ষেপ নিতে। তখন তো অলরেডি ওই লোক তো টাকা পয়সা নিয়ে চলে গেছে, সে আমার সীমানার বাইরে চলে গেছে। তার কাছ থেকে উদ্ধার করতে যে আমার যে খরচ হবে, যে কষ্ট হবে, যে বিষয় হবে, সেখানে আইনের যেসব জটিলতা আছে, তাতে তো এটা তো একটা অসম্ভব ব্যাপার। মেন হচ্ছে যে যাতে সে না যেতে পারে, যাতে সে অর্জন না করতে পারে, যাতে তার এই টাকা নয় ছয় করার ব্যবস্থা সে না করতে পারে, এর জন্য যার দেখভাল করার দায়িত্ব, যার যে ডিপার্টমেন্টের, যে রেগুলেটরের, সেই সেই তার সেটা দেখা দরকার। শিক্ষায় যদি দেখা যায় একজন প্রিন্সিপাল নিয়োগ করতে যে 20 লাখ টাকা তাকে দিতে হচ্ছে কোনো কাউকে, সেই 20 লাখ টাকা দেওয়াও হয়ে গেলে, উনি প্রিন্সিপাল হয়ে গেলে আমার যে ক্ষতিটা তিনি করছেন, যে তিনি প্রথমে ওই 20 লাখ টাকা উদ্ধারের চেষ্টা করবেন, যেহেতু 20 লাখ টাকা তিনি দিয়েছেন, তখন তিনি তার নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি আরো অনেক করতে থাকবেন। আমরা বলি এই হচ্ছে এই জন্য
যে দুর্নীতি 10 টাকা হওয়া মানে কিন্তু 100 টাকার ক্ষতি হওয়া। কারণ ওই 10 টাকাকে সে ঠেকানোর জন্য বা ওইটাকে আগলিয়ে রাখার জন্য সে আরো বহু লোকদের দুর্নীতিগ্রস্ত করে। সেখানে সে নানান ধরনের প্রভাব খাটায়, খাটিয়ে তার পিছনে ওকেও অনেক চেষ্টা করতে হয়। তো সেই জন্যই দুর্নীতির একদম উৎস, যেখানে যার দেখার কথা, যার যে দায়িত্ব, আপনি দায়িত্ব দেশপ্রেমের কথা বলছেন, দেশপ্রেম তো শুধুমাত্র সীমান্তে যে যুদ্ধ করে কিংবা যে অকাতরে প্রাণ দেয় সেই দেশপ্রেমিক না। দেশপ্রেম সকল ব্যাপারে যার যেটুকু দায়িত্ব আছে সেই দায়িত্বটা সে যদি পালন করে, তাহলে সকলের দায়িত্ব পালনই হচ্ছে দেশের সার্বিক উন্নতি। দেশের সার্বিক উন্নতি হঠাৎ করে একজন বাইরে থেকে বলে কোনদিন দেশের উন্নতি হবে না। দেশের উন্নয়নে সকলের একটা অবদান থাকতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তার আইন কানুন, এখানে জনাব খান আরো যথার্থ বলেছেন। আমি জানি ওইটা যে মানি লন্ডারিং যে অ্যাক্ট বা রুল বা যেগুলো করা হয়েছে, সেখানে দুদকরে কিন্তু টাইম টু টাইম পাওয়ার কিছুক্ষণ দেওয়া হয়েছে, আবার কিছু দেওয়া হয়নি। কিছু জায়গা আছে এখানে পারবেন, ওখানে পারবেন না, এই ধরনের আছে। তাকে তো একটা লাস্ট পর্যায়ে এসে গেছে। লাস্ট পর্যায়ের কাছে আসে গেল যখন অলরেডি দুর্নীতিটা হয়ে মিস্টার অমুক বলবে না বলতে চলেও গেছেন, ওনাকে চিঠিটা পৌঁছাইতে দেরি হয়ে গেছে, সেই জন্য উনি চলে গেছেন। এবং যে এখন তো তাকে উদ্ধার করে আনা, তো এটা তো বড় কঠিন কাজ। এবং এই বিষয়টা সুতরাং আগের থেকে খেয়াল থাকা উচিত ছিল। যখন একদিনে বা দুদিনই তো ঘটেনি এটা। এই যে যেমন এখন আপনি যেটা পিপুল লিজিং বলি, লিজিং, তাদের কাছে বাংলাদেশের বহু সংস্থা তারা এফডিআর রেখেছিল, সেই টাকাগুলো কিন্তু সব আটকে গেছে। আমাদের ওই সমস্ত সব প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন কার্যক্রম সব বন্ধ হয়ে গেছে। এখন বাংলাদেশ ব্যাংক যেহেতু গ্যারান্টি দিয়েছিল, লাইসেন্স তাদের দিয়েছিল, এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব তাদেরকে এই টাকাগুলো উদ্ধার করে তাদেরকে ফেরত দেওয়া। তা এখন সেইগুলোর ক্ষেত্রে কোনো কথা নাই, বা অগ্রগতি হয়তো সেইভাবে নাই। প্রতিষ্ঠানগুলো যারা টাকা রেখেছিলেন, যারা এফডিআর করেছিলেন, তারা সেই তাদের কার্যক্রম আর চালাতে পারছেন না। কত ধরনের ক্ষতি! টাকা তো একটা উনি নিয়ে গেছেন, সেটা ঠিক আছে, কিন্তু একই সাথে উনি বহু লোককে পথে বসিয়ে গেছেন, প্রতিষ্ঠানকে পথে বসিয়ে গেছেন। ব্যাংকিং খাত বা লিজিং কোম্পানি বলি বা ইন্স্যুরেন্স খাতের অবনতি বা ক্ষতি হওয়া মানে হচ্ছে সহস্র লক্ষ লক্ষ ডিপোজিটরের তাদের আস্থায় একটা প্রচন্ড আঘাত, তফেটাঘাত। এবং এই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব সেইটার, এই যে যেমন আমরা দেখতে পাচ্ছি, শোনা যাচ্ছে ওর এত টাকা উদ্ধার হয়েছে, ওর এত টাকা জব্দ করা হয়েছে, এত টাকা উদ্ধার করা হয়েছে। এখানে প্রথম কাজ হওয়া উচিত যে সঙ্গে সঙ্গে যাদের টাকা নেওয়া হয়েছিল, পাচার হয়ে গেছে, তাদের একটা টাকা ফেরত দেওয়া, তাদের কাজ করতে দেওয়া, অর্থাৎ ওই ডিপোজিটরের কোনো ক্ষতি করে না দিয়ে তারপরে আপনি টাকা উদ্ধার করেন, উদ্ধারের চেষ্টা করেন, এ করেন। এই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। কারণ তা না হলে পর দেশের বিনিয়োগ পরিস্থিতি বা দেশে আরো অন্যান্য যে ধরনের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আরো বেড়ে যাবে। কারণ স্যার, সবকিছুর আপনার কাছে উপরে আবার আমাদের আসছি। আপনি যে কথাটা বলছেন অবশ্যই খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, যে গ্রাহকের টাকাটা ফেরত দিয়ে তারপরে অন্যান্য তদন্ত করা উচিত। আমরা আপনার কাছে আবার ফিরছি। আমাদের নিতে হচ্ছে ছোট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্ক ডাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্যার, আপনার কাছে আবার আসছি। আপনি বলছিলেন যে গ্রাহকের টাকা, যে টাকা আসলে অনেকে কয়েকটি প্রতিষ্ঠানের কথা ইতিমধ্যে আমরা শুনেছি যেগুলোর মানি লন্ডারিং হয়েছে, এই সমস্ত টাকা, গ্রাহকের টাকা ফেরত দিয়ে আপনি বলছিলেন যে ব্যবস্থা নেওয়ার কথা। আমরা আপনার কাছে জানতে চাই যে এই গ্রাহকের টাকাটা দেওয়াটার আসলে ব্যবস্থাটা কি, কিভাবে এই টাকাটা আসবে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে তা হচ্ছে যে আপনি বলছিলেন যে এখানে বাণিজ্যিক কারসাজি করে অনেকে বাণিজ্যিক বিষয়ে, বিশেষ করে ওভার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার করে থাকে। আমার প্রশ্ন, স্যার, অনেক ব্যবসায়ী ছাড়াই অনেকে চাকুরিজীবী, অনেকে এইভাবে ব্যাংকের সঙ্গে বিভিন্নভাবে জড়িত হয়ে বিভিন্ন গেটওয়ের মাধ্যমে টাকা পাচার করে থাকে। সেখান থেকে আসলে আমাদের রক্ষা পাওয়ার উপায় কি? আপনার প্রথম প্রশ্নের বিষয়ে বলি যে বাংলাদেশে যত ব্যাংক বা লিজিং প্রতিষ্ঠান বা যেই হোক, সে লাইসেন্স পায় না বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া। এবং বাংলাদেশ ব্যাংক যখন কাউকে অনুমতি দেয়, তার মানে ইট টেক্স দ্য রেসপন্সিবিলিটি অফ লুকিং আফটার দিস অর্গানাইজেশন। এবং সেই আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতেই মানুষ কিন্তু সেখানে টাকা জমা করে, জানে যে এর যদি কিছু হয় তাহলে সে আমি টাকা পাবো। যেমন আপনি সমস্ত প্রাইভেট ব্যাংকগুলোর কিন্তু একটা সার্টেন পার্সেন্টেজ অফ তাদের টাকা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ভল্টে রাখতে হয়। এটা কিন্তু একবার মানে ইন্টারন্যাশনালি
রিকোয়ারমেন্ট এটা। কেন টাকাটা রাখতে হয়? যে ওই কেউ কোনো ব্যাংক যদি কোনো গ্রাহকের সাথে কোনো প্রকার কারণে যদি সে টাকা ফেরত না দিতে পারে, তাহলে ব্যাংকিং সেক্টরে যদি আস্থা নষ্ট হয়, তাহলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং ওই টাকাটার থেকেই ওইটা দেওয়া হয়, ওই জন্য ওই টাকাটা ওখানে জমা রাখা হয়। জাপানের একটা উদাহরণ দেই, যে 1997 সালে জাপানের ব্যাংকগুলো, বেশ কিছু ব্যাংক অনেকগুলো ওই রিহাব সেক্টরে, রিহ্যাবিলিটেশন সেক্টরে, মানে গৃহ নির্মাণ সেক্টরে প্রচুর বিল্ডিং বিল্ডিং বানিয়ে দেখা গেল যে ওই বিল্ডিং বিক্রি হচ্ছে না। তারা প্রচুর একটা টাকা ব্যাংকগুলো হঠাৎ করে হয়ে গেল, মানে আর শোধ পাইলো না আর কি, ওটা এনপিএল হয়ে গেল ইত্যাদি। জাপান গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে তাদের নিজেদের এর থেকেই 683 ট্রিলিয়ন ইয়েন সঙ্গে সঙ্গে ওখানে দিয়ে দিল, ইনভেস্ট করলো। ব্যাংকগুলোরে বললো তুমি এই টাকা নিয়ে আগে তুমি গ্রাহকের টাকা ফেরত দাও, গ্রাহকের আস্থা ঠিক রাখো। কারণ গ্রাহক যদি একবার মনে করে যে আমার টাকা, আমার এটাই পুঁজি, আমি এই টাকাটাই জমা রাখছি ওখানে, আমার টাকাটা গেল, হারিয়ে গেল, তো তাহলে তো গ্রাহক তো রীতিমতো সুইসাইড করবে। ওদের দেশে আবার হারাকিরির খুব ভয় আছে আর কি, যখন তখন সুইসাইড করে তারা। তারপরে তখন তো এটা বিরাট অসুবিধা হবে। গভর্নমেন্ট নিজের পকেটে কিন্তু টাকা দিল, সরকার 83 ট্রিলিয়ন দিয়ে বলে বলে এটা দিয়ে দাও আগে, তোমার টাকা কোনো মানুষের জন্য এই হাহাকার যেন না সৃষ্টি হয়, তারপরে আমি তোমার এই টাকা কিভাবে উদ্ধার হবে, কি করবে, আমি সেটা ব্যবস্থা করবো, তোমার বেল আউট করবো না কি করবো, কি ব্যবস্থা করবো। এটা কিন্তু নিয়ম। তো এখানেও এই যে দুই তিনটা আমরা যে লিজিং কোম্পানির কথা বলছি, আমি নিজেই জানি বেশ কিছু প্রতিষ্ঠান, ইভেন সরকারেরই সৃষ্ট প্রতিষ্ঠান, তাদের এই ধরেন 40 কোটি টাকা এফডিআর করা ছিল, এফডিআর। এবং ওই এফডিআর এর থেকে যে আয় হতো সেইটা দিয়েই ওই প্রতিষ্ঠান আপনার ডেভেলপমেন্ট কাজ করে। গভর্নমেন্ট টাকা দিয়েছে, তো তার একটা তহবিল, যে এই তহবিল তোমার দিলাম, এটার থেকে তুমি ঘূর্ণায়মান ভাবে যে আয় হবে সেই আয় দিয়ে তুমি এই উন্নয়ন কাজ করবে, অনুদান দেবে মানুষকে। এখন সেই প্রতিষ্ঠান টাকা দিয়ে রাখছে এই ইন্টারন্যাশনাল লিজিং এ, যেহেতু সরকার দিয়েছে। আর ওই যে উনি একটু ইন্ডিকেট করলেন বাংলাদেশ ব্যাংক এটা খুব পিছনে আছে, খুব ভালো বা ইত্যাদি, এসব কি মনে করে সেই 40 কোটি টাকার ড্রাফট, মানে কি বলে এফডিআর, এইরকম বহু প্রতিষ্ঠান বাংলাদেশে, তারা এই দুই প্রতিষ্ঠানের কাছে এইভাবে তারা এফডিআর রাখছিল। এখন এফডিআর আর পায় না, তাহলে ওই প্রতিষ্ঠানটা বসে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানের যে কার্যক্রম সেসব থেমে যাচ্ছে। এখানে নিয়ম অনুযায়ী যেহেতু বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিয়েছিল, যেহেতু বাংলাদেশ ব্যাংকের এটা দায়িত্ব, সুতরাং সেহেতু বাংলাদেশ ব্যাংক সরকারের উচিত হচ্ছে অন্তত ওদের কাছে যারা টাকা, যে টাকাটা চুরি হয়ে গেছে, যে টাকাটা লুট হয়ে গেছে, যে টাকাটা পাচার হয়ে গেছে, সেই টাকার সেই অংশটা অন্তত ওই সব প্রতিষ্ঠানগুলো যাতে তাদের এফডিআর এর টাকাটা পায়, পেলে নইলে তো ওই প্রতিষ্ঠান তো শেষ হয়ে যাবে বা গেছে। তাহলে কি হলো? তাহলে অর্থনীতিতে কি অবদান টাকার কি থাকলো? আলটিমেটলি তো টাকাটা সরকারেরই, কারণ সরকার তাকে ওই টাকাটা দিয়েছিল ইত্যাদি। তো সুতরাং এইসব ক্ষেত্রে এই যে আহ, একটা সাধারণ একটা ফান্ড তৈরি করে, যেমন জাপান 83 ট্রিলিয়ন ইয়েন গভর্নমেন্ট দিয়েছিল, ওই রকম একটা ফান্ড ক্রিয়েট করে অন্তত এই গ্রাহকদের টাকাটা দিয়ে দেওয়া উচিত। দিয়ে তারপরে আপনি উদ্ধারের চেষ্টা করেন, কত কিছু করেন, এটা কি ব্যবস্থা করবেন সেটা করবেন, কিন্তু কোনোভাবেই করে না। এটা গেল আপনার প্রথম প্রশ্নের বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, এগুলো অনেক আগের থেকেই অনেক দেশেই এটা আছে, হয়, কিন্তু দেখতে হবে যে এটা মাত্রা অতিক্রম করে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে আমার এই ইবি বলছে আমার এই হয়েছে, এই এক্সপোর্ট এত হয়েছে, বাংলাদেশ ব্যাংক যদি সেখানে ব্যাংকগুলোর কাছ থেকে এলসিটা যদি ভালো করে মিলায়, দেখে যদি যে সে কই, সে টাকা কই। এনবিআর যেমন বললো যে আমি এত টাকা রেভিনিউ আর্ন করেছি, বললে হবে না। আমরা নিয়ম করেছিলাম বাংলাদেশ ব্যাংকে ওই টাকাটা জমা হয়েছে কিনা এটা ইম্পর্টেন্ট। আপনি একজন পার্টির কাছ থেকে একটা পে অর্ডার নিয়ে নিলেন, নিয়ে আপনি সরকারকে জানিয়ে দিলেন আমি নিয়েছি, আমি আমি এত রেভিনিউ পেয়েছি, হবে না। ওই পে অর্ডারটা বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে কিনা, সরকারের খাজানচিখানায় গেছে কিনা, সেটা দেখা দরকার। তো এইভাবে এলসি গুলো যদি একটু মিলানো হতো ভালো করে, যে এলসি কত টাকার খোলা হয়েছিল, এটার দাম এটা কেমন, এর সাথে এনবিআর এর শুল্ক দপ্তরেরও দায়িত্ব যে সে তখন ওইটা দেখবে যে কত টাকার এলসি খোলা হচ্ছে, তাহলে সেই এলসির পরিমাণ টাকাটা কেন আসতেছে না, বা ওই জিনিসের দাম কত, 5 টাকার জিনিস 25 টাকা দেখিয়ে টাকা মানি লন্ডারিং করা হচ্ছে কিনা হচ্ছে না। যার জন্য গত বছর আমাদের বাজেটে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী, সরকার কিন্তু একটা কঠোর একটা বিধান করেছেন
তারা বলেছেন যে এইরকম ক্ষেত্রে আমরা যদি ধরতে পারি তাহলে 50% জরিমানাটা না দিয়ে ইত্যাদি হবে। এইগুলো স্যার কার্যকর আপনাকে করতে হবে। স্যার আপনাকে হ্যাঁ, ধন্যবাদ দেই। আমরা একটু খুরশিদ আলম খান আপনার কাছে সর্বশেষ খুব সংক্ষেপে যদি একটু বলেন যে এই যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে কিছু মামলা রয়েছে, অনেক ঘটনা ঘটে কিন্তু মামলা হয় কিছু হাতে গোনা, সেক্ষেত্রে আসলে কেন হয় না মামলা, বা কেন ঠিক ঘটনাগুলো জানা যায় না, কত টাকার অর্থ পাচার হয়েছে, এটা জানার উপায়টা কি, এবং এটা ঠিক জানার পরে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা যদি একটু সংক্ষেপে বলেন। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, যে কোনো একটা মামলা, দুর্নীতির মামলা বলেন, মানি লন্ডারিং মামলা বলেন, এটা যদি করতে হয় দুর্নীতি দমন কমিশন বা সিআইডি কে বা আর্থিক অপরাধ বিএফআই যদি ট্রান্সফার করে, ফার্স্ট অফ অল আপনার যেটা দরকার ইনফরমেশন। এই ইনফরমেশনটা হতে হবে ক্রেডিবল। এটা আপনি ওরালি পেতে পারেন, আপনার নিজস্ব ইন্টেলিজেন্সের মাধ্যমে পেতে পারেন, অথবা আপনি পত্রিকার রিপোর্টের মাধ্যমে পেতে পারেন, ইলেকট্রনিক মিডিয়া একটা রিপোর্টিং এর মাধ্যমে পেতে পারি, কারো কমপ্লেইনের ভিত্তিতে আসতে পারে। ওই কমপ্লেইনটা হয়তো ফিকটিশিয়াস হতে পারে, কম ফিকটিশিয়াস নাও হতে পারে, সেটা নাম থাকতে পারে, নাম নাও থাকতে পারে। তা আমরা যে কমপ্লেইন পাবো দুর্নীতি দমন কমিশন সেই কমপ্লেইনের ভিত্তিতে এক্সামিন করে তাকে আগাতে হবে, এবং তার পেরিফেরির মধ্যে থেকে কমিশন কিন্তু তার নিজস্ব পেরিফেরির বাইরে কোনো কাজ করতে পারবে না। তার যে আইনি শিডিউল আছে তফসিলভুক্ত অপরাধ, এর বাইরে সে যেতে পারবে না। এর মধ্যে থেকেই সেটা ফাইন্ড আউট করতে হবে সমাজে কত অপরাধী হচ্ছে, সব অপরাধ কি বিচারের আওতায় আসছে, সব অপরাধ কি আইনের আওতায় আসছে। যেমন ট্রানজেকশন প্রোফাইল যদি আপনি চেক করেন, কত ট্রানজেকশন হচ্ছে যেটা সাসপিশিয়াস ট্রানজেকশন, কিন্তু সবকিছুকে আমরা আইনের আওতায় আনতে পারছি না। কি কারণে পারছি না? বিকজ অফ মনিটরিং এর অভাব। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যদি প্রপারলি মনিটর করে এবং প্রপারলি যদি বিএফআইউ কে রিপোর্ট করে, এবং বিএফআইউ যদি কাজগুলা যার যার সংস্থাকে যদি ভাগ করে দেয়, তাহলে অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু নাই। কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে মনিটর করতে হবে। আর কমিশন একটা ইনফরমেশন পেতে হবে, সেই ইনফরমেশনটা রাইট হোক রং হোক, আমি একটা জিনিস আগাতে হলে আমাকে একটা সূত্র লাগবে, সেই সূত্রটা হলো আমার ইনফরমেশন। ইট মে বি ওরাল, ইট মে বি রিটেন, ইট মে নট বি রিটেন। হ্যাঁ, তো কাজেই সূত্রটা পাওয়া আমাদের এখানে অনেক কঠিন ব্যাপার। সূত্র যদি পাওয়া যায়, ইনফরমেশন যদি ক্রেডিবল হয়, অবভিয়াসলি ক্রেডিবল ইনফরমেশনের ভিত্তিতে প্রসিকিউশন করে কমিশন সাকসেসফুলি অনেক কেস করেছে কিন্তু, এবং সেগুলো কোর্ট পর্যন্ত কনভিকশন আফার্ম হয়েছে। তা যেটা ঘাটতি সেটা তথ্য উপাত্তের ঘাটতি, আর তথ্য উপাত্তটা খুব ক্রেডিবল হতে হবে, এবং এই তথ্য উপাত্তের মাধ্যমে আমাকে দেখাতে হবে এই টাকাটা লন্ডারিং হয়েছে। কিন্তু এপিজে একটা কিন্তু আইন করে দিয়েছে, প্লেসমেন্ট কিভাবে হবে, লেয়ারিং কিভাবে হবে, ইন্টিগ্রেশন কিভাবে হবে। মানি লন্ডারিং এর কিন্তু 3টা ধাপ। আগে যে আমরা আগে বলতাম হুন্ডি করে লন্ডারিং করে, সেটা এক সময় ছিল, এখনো হুন্ডি আছে, তবে হুন্ডির প্রবণতা এখন খুব কম। এটা আরো সফিস্টিকেশন অনেক কিছু বেড়েছে, অনেক ইলেকট্রনিক মিডিয়া বা অনেক ব্যাংকিং এর মাধ্যমে, ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে এটার কিন্তু খাত অনেক বড় হয়েছে। কিন্তু এখন এখন আপনি শুধু একটা কাগজ নিয়ে যাচ্ছেন, একটা শুধু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু লন্ডারিং হচ্ছে, কিন্তু স্কাই ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু লন্ডারিং হচ্ছে কিন্তু। তো এই জিনিসগুলো দেখভালের জন্য খুব স্ট্রং সফিস্টিকেটেড যদি প্রসিকিউশন না থাকে, তাহলে কিন্তু এটা সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ দিই। আপনি যে কথাগুলো বলছেন আমাদের অবশ্যই অনেক পরিধি বেড়েছে, বিশেষ করে প্রযুক্তি খাতে আমাদের অনেক নতুন নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, এবং আমরা আশা করি যে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলোর দিকে নজর দিবেন, এবং অবশ্যই কঠোর থেকে কঠোরতর যে পদক্ষেপ নেওয়া উচিত তা নেবেন, বিশেষ করে অর্থ পাচারের ক্ষেত্রে। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল উন্নয়ন অন্তরায় অর্থ পাচার। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন অর্থনীতিবিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এর ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এবং আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।